ভোরের আজানের প্রথম সুরের সাথে সাথে লায়লা তার ঘুম থেকে জেগে উঠল। দূরের কোনো এক বাড়ির মোরগের ডাক একটি নতুন দিনের ঘোষণা করছিল। সে দ্রুত উঠে কুয়োর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিল আর মাথায় পাতলা ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে নিল। তারপর সে তার একমাত্র গাভী থেকে সদ্য দহানো টাটকা দুধ ভরা মাটির হাঁড়িটি নিল। বাইরে আকাশ তখনও তার গাঢ় নীল রঙে ছিল, তাতে হালকা সূর্যের সোনালি আলো এসে মিশে ভোরের আগমন বার্তা দিচ্ছিল। লায়লা তার ছোট্ট মাটির কুড়েঘর থেকে বেরিয়ে এলো, যেটা শহরের শেষ প্রান্তে অবস্থিত ছিল। সে রাতের শিশিরে ভেজা মেঠো পথ দিয়ে হাঁটতে শুরু করল, শহরের বড় বাজারের দিকে, যেখানে সে প্রতিদিন সকালে দুধ বিক্রি করে। হাঁটার সময় সে কাঠমিস্ত্রিদের তাদের দোকান খোলার শব্দ আর গতকাল রাতের খবর বিনিময় করা মহিলাদের কথা আর ফেরিওয়ালাদের তাদের জিনিসপত্রের জন্য হাঁকড়া ডাক শুনতে পাচ্ছিল। কিন্তু লায়লার এসবের কোনো খেয়াল ছিল না। সে শুধু ভাবছিল কিভাবে সে দ্রুত দুধ বিক্রি করে তার অসুস্থ মায়ের জন্য প্রয়োজনীয় খাবার আর ওষুধ নিয়ে ফিরে আসতে পারে। যখন সে বাজারে পৌঁছল, সে তার নির্দিষ্ট জায়গায় রুটি বিক্রেতা এবং খেজুর বিক্রেতা বৃদ্ধ চাচার পাশে দাঁড়াল। সে তার মাটির হাঁড়িটি সাবধানে মাটিতে রাখল এবং নরম কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে হাঁকডাক শুরু করল, টাটকা দুধ, খামার থেকে সরাসরি টাটকা দুধ। তার খদ্দেররা তাকে খুব বিশ্বাস করত, কারণ সে তার সততার জন্য সবার কাছে পরিচিত ছিল। সে পরিমাপে কখনো ঠকাত না এবং অন্যদের মতো দুধে পানি মেশাত না। মানুষ তার কাছে আসতে শুরু করল, প্রত্যেকে তাদের দরকার মতো দুধ নিয়ে কিছু টাকা তাকে দিল। লায়লা প্রতিটি খদ্দেরকে দেখে হাসছিল এবং তাদের জন্য সৌভাগ্যের প্রার্থনা করছিল, কিন্তু সে জানত না যে দুটি তীক্ষ্ণ চোখ তাকে দূর থেকে দেখছে। রাজা আজম, যিনি তার জনগণের অবস্থা বোঝার জন্য ছদ্মবেশে শহর ঘুরে দেখার অভ্যেস করতেন, কিছুটা দূরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে মেয়েটিকে দেখছিলেন। সে তার চারপাশের সবার থেকে আলাদা ছিল। সে খদ্দেরদের আকর্ষণ করার জন্য ভালো হবার ভান করত না, বরং তার দয়া ছিল একদম খাঁটি এবং তার সরলতা তাকে একটি বিশেষ সৌন্দর্য দিচ্ছিল। রাজা মনে মনে হাসলেন যখন তিনি তাকে দুধ বিক্রি করতে দেখলেন। সে জানত না যে ভাগ্য তার জন্য এমন কিছু চমক লুকিয়ে রেখেছে যা সে কখনো কল্পনাও করেনি। রাজা আজম সেই মেয়েটিকে দেখতে থাকলেন, সে কিভাবে নিপুণতা আর ভালোবাসার সাথে দুধ বিক্রি করছে। তিনি লক্ষ্য করলেন সে কিভাবে ধৈর্য এবং সম্মানের সাথে তার খদ্দেরদের সাথে আচরণ করছে এবং কিভাবে সে যত্ন সহকারে দুধ মেপে দিচ্ছে, একটুও কম না দিয়ে। তিনি এমন একটি মুগ্ধতা অনুভব করলেন যার কারণ তিনি পুরোপুরি বুঝতে পারছিলেন না, কিন্তু সে তার জীবনের দেখা সব মানুষের থেকে আলাদা ছিল। রাজপ্রাসাদের ভিতরে রাজা আরও কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি সাধারণ পোশাক পরেছিলেন, একটি পুরনো পাঞ্জাবি আর একটি মাথা ঢাকার গামছা যা তার রাজকীয় চেহারা লুকিয়ে রেখেছিল। তিনি মেয়েটির সামনে এগিয়ে গেলেন যখন সে একজন খদ্দেরের জগে দুধ ঢালছিল। যখন সে মাথা তুলল, সে তার সামনে একজন অপরিচিত লোককে দেখতে পেল, যাকে দেখে একজন ক্লান্ত পথিক মনে হচ্ছিল। শুভ সকাল চাচা, আমি কি আপনাকে কিছু সাহায্য করতে পারি? লায়লা একটি মৃদু হাসি দিয়ে বলল। রাজা তার কথা মনোযোগ দিয়ে শুনলেন। সে জানত না যে সে কে, তবুও সে তার সাথে এমনভাবে আচরণ করল যেন সে অন্য কোনো সাধারণ খদ্দের। আমি এক গ্লাস টাটকা দুধ চাই, যেমনটি তুমি বলছ। লায়লা মাথা নেড়ে হাড়ি থেকে এক গ্লাস উষ্ণ সাদা দুধ ভরে তাকে দিল। এই নিন, এটি আমার নিজের গাভীর টাটকা দুধ, আপনার খুব ভালো লাগবে। রাজা গ্লাসটি নিয়ে একটু চুমুক দিলেন। দুধটি খাঁটি ছিল, এমন একটি স্বাদ যা তিনি বহু বছর ধরে পাননি। রাজপ্রাসাদে তাকে সবকিছু সবচেয়ে বিলাসবহুল উপায়ে দেওয়া হতো, কিন্তু বাজারের এই সাধারণ মেয়েটি যে দুধ দিয়েছিল তার একটি ভিন্ন স্বাদ ছিল, সততা আর পরিশ্রমের স্বাদ। তিনি গ্লাসটি তাকে ফিরিয়ে দিলেন এবং তার সামনে একটি সোনার মুদ্রা রাখলেন। লায়লা মুদ্রাটি দেখে অবাক হয়ে গেল, কারণ এক গ্লাস দুধের দাম ছিল মাত্র একটি তামার মুদ্রা, সোনা নয়। ও ভাই সাহেব, এটা তো অনেক বেশি, আমি এক গ্লাস দুধের জন্য এত কিছু নিতে পারি না। রাজা তার সততা পরীক্ষা করার জন্য হাসলেন এবং বললেন, তোমার ভালো ব্যবহারের জন্য এটা একটা উপহার মনে করো। কিন্তু লায়লা দৃঢ়তার সাথে মাথা নাড়ল। সে সোনার মুদ্রাটি নিয়ে তাকে ফিরিয়ে দিল। আমি দান গ্রহণ করি না, আমি সম্মানের সাথে বাঁচার জন্য দুধ বিক্রি করি। আপনি যদি আমাকে আমার প্রাপ্য দিতে চান তাহলে বাকিটা ফিরিয়ে নিন।
রাজা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি এমন প্রতিক্রিয়া আশা করেননি। রাজপ্রাসাদে অনেকেই অর্থ আর সোনার পেছনে ছুটত, কিন্তু এই মেয়েটি অন্যায়ভাবে সামান্যও গ্রহণ করতে অস্বীকার করল। তিনি তার প্রতি আরও বেশি মুগ্ধতা অনুভব করলেন, কিন্তু তিনি এখনও তার পরিচয় প্রকাশ করেননি। এর পরিবর্তে তিনি হাসি দিয়ে তাকে বললেন, তাহলে আমি কাল আবার আসব তোমার কাছ থেকে দুধ কেনার জন্য। লায়লা মাথা নেড়ে শুধু বলল, আপনাকে সবসময় স্বাগত, এবং তারপর আবার তার খদ্দেরদের সাথে ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে রাজা তাকে নিয়ে ভাবতে ভাবতে চলে গেলেন। তিনি জানতেন না যে এই সামান্য সাক্ষাৎটি একটা গল্পের সূচনা হবে, যা তাদের জীবনকে চিরতরে বদলে দেবে। পরের দিন সকালে লায়লা বাজারে তার নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছিল। তার মাটির হাঁড়িটি টাটকা দুধে ভরা ছিল এবং তার চোখ তার নিয়মিত খদ্দেরদের খুঁজছিল। সে আগের দিন যে লোকটি তার কাছ থেকে 1 গ্লাস দুধ কিনেছিল তাকে নিয়ে বেশি ভাবেনি, কিন্তু সে তার অদ্ভুত আচরণ ভুলতে পারছিল না যখন সে একটি সাধারণ জিনিসের জন্য তাকে একটি সোনার মুদ্রা দিতে চেয়েছিল। যখন সে দুধ বিক্রি করতে ব্যস্ত ছিল, সে সেই লোকটিকে আবার আসতে দেখল। এবার সে তার সামনে একটি শান্ত হাসি দিয়ে দাঁড়াল, যেন সে একটি পরিচিত জায়গায় ফিরে এসেছে। শুভ সকাল দুধ বিক্রেতা। লায়লা তার দিকে মাথা তুলে একটি মৃদু হাসি দিয়ে বলল, শুভ সকাল চাচা, আজ কি আপনি অন্য 1 গ্লাস দুধ চান? লোকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু এবার আমি চাই তুমি আমাকে তোমার সম্পর্কে কিছু বলো। সে অবাক হয়ে তার দিকে তাকালো। তার জীবন সম্পর্কে তাকে কেউ জিজ্ঞাসা করতে অভ্যস্ত ছিল না, কিন্তু সে কিছু গোপন করার কারণ দেখল না। সে সরলভাবে উত্তর দিল যখন সে তার জন্য দুধের গ্লাসটি ভরছিল, আমার গল্পে বিশেষ কিছু নেই। আমার নাম লায়লা। আমি আমার অসুস্থ মায়ের সাথে শহরের শেষ প্রান্তে একটি ছোট বাড়িতে থাকি। আমরা প্রতিদিন এই দুধ বিক্রি করে আমাদের খাবার আর আমার মায়ের ওষুধ জোগাড় করি। লোকটি দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে চুমুক দিল, যেন তার কথাগুলো বিবেচনা করছিল। তারপর সে বলল, তোমার কি কোনো ভাই নেই যে তোমাকে সাহায্য করতে পারে? লায়লা তার চোখ একটু নামিয়ে নিল উত্তর দেওয়ার আগে। শান্ত কণ্ঠে বলল, আমার একজন বড় ভাই ছিল, কিন্তু সে কয়েক বছর আগে মারা গেছে। তখন থেকে আমি আমার মায়ের একমাত্র দায়িত্ব। রাজা আজম তাকে সম্মানের সাথে দেখল। সে কোনো অভিযোগ বা বিলাপ করছিল না, বরং সে তার জীবন সম্পর্কে সহজভাবে কথা বলল, যেন সে কোনো কষ্টই পাচ্ছে না। তিনি এই মেয়েটির প্রতি ক্রমবর্ধমান মুগ্ধতা অনুভব করলেন, যে জীবনের মুখোমুখি হয়েছে সাহসের সাথে, তার সব অসুবিধা সত্ত্বেও। এবং তোমার স্বপ্ন সম্পর্কে কি? তুমি কি দুধ বিক্রি করার চেয়ে বড় কিছু হতে চাও? লায়লা একটি দুঃখিত হাসি দিয়ে বলল, আমার স্বপ্ন? আমি এখন আর স্বপ্ন নিয়ে ভাবি না। আমি শুধু চাই আমার মা সুস্থ হয়ে উঠুক এবং আমরা সম্মানের সাথে বাঁচতে পারি। রাজা আজম তার হৃদয়ে একটি অদ্ভুত কিছু অনুভব করলেন। তিনি এর আগে কারো সাথে দেখা করেননি যে এত সহজভাবে চিন্তা করে, কোনো লোভ বা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ছাড়াই, কেবল সম্মানের সাথে বেঁচে থাকার ইচ্ছা নিয়ে। তিনি দুধের গ্লাসটি শেষ করলেন এবং এবার তার সামনে একটি তামার মুদ্রা রাখলেন। তারপর তিনি একটি হাসি দিয়ে বললেন, কাল দেখা হবে লায়লা। লায়লা মাথা নেড়ে আবার তার কাজে ফিরে গেল। অন্যদিকে লোকটি চলে গেল, আরও বেশি নিশ্চিত হয়ে যে সে কেবল একজন সাধারণ মেয়ে নয়, বরং এমন একজন যে তার কল্পনার চেয়েও অনেক বড় গল্পের অংশ হওয়ার যোগ্য। পরের দিন রাজা আজম তার সাধারণ পথিকের ছদ্মবেশে আবার বাজারে ফিরে গেলেন। তিনি লায়লাকে আবার দেখার জন্য আগ্রহী ছিলেন, কিন্তু এবার তিনি তার সততা আরও বেশি করে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি বাজারের এক কোণে দাঁড়িয়ে তাকে দেখতে থাকলেন। সে দুধ বিক্রি করতে ব্যস্ত ছিল, হাসি মুখে আর শান্ত কণ্ঠে খদ্দেরদের সাথে কথা বলছিল। মেপে দেওয়ার সময় কোনো কারচুপি ছিল না, এবং সে দাম বাড়ানোর চেষ্টা করেনি, যদিও চাহিদা বাড়ছিল। রাজা তার একজন বিশ্বস্ত সেবককে ডাকলেন এবং তাকে একটি ছোট থলে দিলেন, যাতে কিছু সোনার মুদ্রা ছিল। তারপর সে ফিসফিস করে বলল, যাও, সেই দুধ বিক্রেতার কাছ থেকে একটি পুরো জগ কিনো, কিন্তু ভান করো যে তুমি হিসাবে ভুল করেছ এবং তাকে তার প্রাপ্যর চেয়ে বেশি সোনা দিও। সেবকটি লায়লার দিকে গেল এবং ভান করল যে সে একজন বণিক,
যে প্রচুর দুধ চায়। লায়লা তাকে দেখে হাসল এবং তাকে স্বাগত জানালো। তারপর সে একটি বড় জগ ভর্তি করে তাকে দিল। লোকটি তার দিকে না তাকিয়ে মুদ্রার থলে কি বাড়িয়ে দিল, যেন সে তাড়াহুড়ো করছে, এবং চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াল। কিন্তু লায়লা যেই থলেটি খুলে তার ছোট বাক্সে মুদ্রা রাখতে গেল, তার চোখ অবাক হয়ে গেল। একটু অপেক্ষা করুন ভাই সাহেব, সে বলল। লোকটি অবাক হয়ে তার দিকে ফিরে তাকালো। সে তাকে জিজ্ঞাসা করল, আমার মনে হয় আপনি হিসাবে ভুল করেছেন। আপনি আমাকে দুধের দামের চেয়ে অনেক বেশি দিয়েছেন। লোকটি তার ভ্রু উঁচু করে বিভ্রান্তের ভান করল। তারপর সে বলল, ঠিক আছে, বাকিটা তুমি রেখে দাও। এটা তোমার জন্য একটি পুরস্কার মনে করো। কিন্তু লায়লা দৃঢ়তার সাথে মাথা নাড়াল। সে তার হাত বাড়িয়ে থলেটি ফিরিয়ে দিয়ে বলল, আমি এমন টাকা গ্রহণ করি না যা আমি আমার কাজ দিয়ে অর্জন করিনি। আপনার টাকা নিন, আমি কেবল আমার বিক্রি করা দুধের দাম গ্রহণ করব। সেবকটি মুহূর্তের জন্য ইতস্তত করল, কিন্তু অবশেষে সে টাকাটি নিয়ে তাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। দূর থেকে রাজা আজম পুরো দৃশ্যটি দেখেছিলেন। তিনি লায়লার প্রতি গভীর মুগ্ধতা অনুভব করলেন। তার সততা এই সময়ে একটি বিরল জিনিস ছিল, বিশেষ করে একটি বাজারে যা প্রতারণা আর লোভে পূর্ণ ছিল। তিনি নিজের মনে মনে ফিসফিস করে বললেন, লায়লা কেবল একজন দুধ বিক্রেতা নয়, সে এই পৃথিবীতে একটা বিরল রত্ন। যখন লায়লা আবার দুধ বিক্রি করতে ফিরে গেল, তখন রাজা বুঝতে পারলেন যে তিনি এমন কাউকে খুঁজে পেয়েছেন যে কেবল মুগ্ধতার চেয়েও বেশি কিছু পাওয়ার যোগ্য, বরং হয়তো তার হৃদয়ে একটা স্থান পাওয়ার যোগ্য। দিন কাটতে থাকল এবং রাজা আজম প্রতিদিন ছদ্মবেশে বাজারে আসতেন লায়লার কাছ থেকে দুধ কিনতে এবং তার সাথে কথা বলতে। প্রতিবারই তিনি তার চরিত্রের একটি নতুন দিক আবিষ্কার করতেন, তার বিচক্ষণতা, তার শক্তি আর তার সততা। সে একজন সাধারণ মেয়ে ছিল না, বরং তার প্রাসাদে দেখা যে কোনো নারীর থেকে আলাদা ছিল। কিন্তু এখন সময় এসেছে বিষয়টিকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার। তিনি তাকে প্রাসাদে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিলেন, কিন্তু তিনি জানতেন যে এটি সতর্কতার সাথে করতে হবে, যাতে সে ভয় বা সন্দেহ না করে। একদিন সকালে যখন লায়লা যথারীতি দুধ বিক্রি করছিল, তখন একজন রাজকীয় চেহারার লোক তার দিকে এগিয়ে গেল, যে দামি পোশাক পরেছিল এবং একটি সিল মোহর করা চিঠি বহন করছিল। এটি রাজার একজন মন্ত্রী ছিলেন, যিনি বিশেষ করে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য এসেছিলেন। তিনি লায়লার সামনে দাঁড়ালেন এবং একটি আনুষ্ঠানিক কণ্ঠে বললেন, তুমি কি সেই দুধ বিক্রেতা? লায়লা সন্দেহজনকভাবে তার দিকে তাকালো এবং উত্তর দিল, হ্যাঁ, আপনি কি দুধ কিনতে চান? মন্ত্রী একটু হেসে বললেন, আমি এখানে কেনার জন্য আসিনি, বরং আমি তোমার জন্য একটি বিশেষ আমন্ত্রণ নিয়ে এসেছি। রাজপ্রাসাদের প্রধান বাবুর্চি তোমার বিক্রি করা দুধের মান সম্পর্কে শুনেছেন এবং তিনি চান তুমি সরাসরি প্রাসাদে এসে দুধ সরবরাহ করো। লায়লার চোখ অবাক হয়ে গেল। সে আশা করেনি যে তার সাধারণ কাজের খবর রাজপ্রাসাদে পৌঁছাবে। সে চারপাশে তাকালো, যেন নিশ্চিত হতে চায় যে সে স্বপ্ন দেখছে না। রাজপ্রাসাদ? কিন্তু কেন আমি? বাজারে তো অনেক দুধ বিক্রেতা আছে। মন্ত্রী হেসে উত্তর দিলেন, তারা আমাদের বলেছে যে তোমার দুধ খাঁটি এবং তুমি অন্যদের মতো এতে পানি মেশাও না। রাজা শুধু সেরাটাই চান এবং এই কারণেই তোমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। লায়লা ইতস্তত করল। সে এর আগে কখনো প্রাসাদে যায়নি এবং সে ধনী ও ক্ষমতাবানদের এই দুনিয়াকে বিশ্বাস করত না। কিন্তু একই সাথে এটি একটি সুযোগ ছিল যা তাকে তার মায়ের জন্য ওষুধ কেনার জন্য অতিরিক্ত টাকা উপার্জন করতে সাহায্য করতে পারে। কয়েক মুহূর্ত ভাবার পর সে একটি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, আমি যাব, কিন্তু আমি কেবল তাদের চাওয়া দুধ দিয়ে ফিরে আসব। মন্ত্রী মাথা নেড়ে তাকে সময়ের সম্পর্কে নির্দেশনা দিলেন এবং চলে গেলেন। লায়লা তার জীবনে এই হঠাৎ পরিবর্তন নিয়ে ভাবতে থাকল। অন্যদিকে রাজা আজম দূর থেকে দেখছিলেন, অধীর আগ্রহে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন যখন লায়লা প্রাসাদের গেটে প্রবেশ করবে, যেখানে সব কিছু বদলে যাবে। পরের দিন সকালে লায়লা তার অভ্যাস অনুযায়ী তাড়াতাড়ি ঘুম থেকে উঠল, কিন্তু এবার সে বাজারের দিকে না গিয়ে রাজপ্রাসাদের দিকে গেল। সে তার হাঁড়িটি টাটকা দুধে ভরল এবং এটিকে একটি শক্ত দড়ি দিয়ে বাঁধল। তারপর সে এটিকে তার কাঁধে সাবধানে রাখল। সে একটি অদ্ভুত উত্তেজনা অনুভব করছিল। সে এর আগে কখনো প্রাসাদে যায়নি এবং সে জানত না যে সেখানে তার জন্য কী অপেক্ষা করছে। যখন সে প্রাসাদের গেটে পৌঁছাল,
সে বড় বড় বার্ডদের দেখতে পেল, যারা তাদের দামি পোশাকে এবং চকচকে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল। সে এমন বিলাসবহুল পরিবেশ দেখতে অভ্যস্ত ছিল না, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং তাদের জানালো যে সে দুধ সরবরাহ করতে এসেছে। তার পরিচয় পরীক্ষা করার পর তারা তাকে ভিতরে যেতে দিল এবং একজন সেবক তাকে প্রাসাদের বিশাল করিডর দিয়ে নিয়ে গেল। সে ইতস্ততভাবে হাঁটছিল, সোনা দিয়ে সাজানো দেয়াল আর ঝকঝকে ঝাড়বাতি দেখতে থাকল, যা জায়গাটি আলোকিত করছিল। সে তার জীবনে এমন বিলাসিতা দেখেনি, কারণ সে একটি সাধারণ মাটির বাড়িতে বাস করত। এখানে সবকিছু একটি কল্পনার স্বপ্নের অংশ ছিল। সেবক তাকে রাজকীয় রান্নাঘরে নিয়ে গেল, যেখানে বাবুর্চিরা বড় বড় ভোজ প্রস্তুত করতে ব্যস্ত ছিল। প্রধান বাবুর্চি তাকে আগ্রহের সাথে স্বাগত জানালেন এবং নিজেই দুধের স্বাদ নিলেন। তিনি এর মান দেখে মুগ্ধ হলেন। সত্যি, রাজা ভুল ছিলেন না। এই দুধ আমরা যেমন শুনেছিলাম তেমনই খাঁটি। লায়লা লজ্জায় হাসল এবং বলল, আমি খুশি যে আপনারা এটিতে সন্তুষ্ট। আমি কি এখন যেতে পারি? কিন্তু বাবুর্চি উত্তর দেওয়ার আগেই সেই মন্ত্রী, যিনি তাকে বাজারে দেখতে গিয়েছিলেন, তিনি একটি গোপন হাসি দিয়ে প্রবেশ করলেন এবং বললেন, না, তুমি এত তাড়াতাড়ি যাবে না, রাজা তোমাকে দেখতে চান। লায়লা জায়গায় জমে গেল এবং তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করল। রাজা, কেন তিনি আমাকে দেখতে চান? মন্ত্রী উত্তর দিলেন, সেটা তুমি নিজেই জানতে পারবে। তার সম্মতি ছাড়া কোনো উপায় ছিল না। সে মন্ত্রীর পিছু পিছু করিডর দিয়ে গেল, যতক্ষণ না সে একটি বিলাসবহুল কক্ষে পৌঁছাল, যেখানে রাজা আজম তার সিংহাসনে বসেছিলেন। তিনি তার সাধারণ পোশাক পরেননি, যা সে তাকে বাজারে দেখেছিল, বরং তিনি তার সম্পূর্ণ রাজকীয় পোশাকে ছিলেন। তার দামি পাঞ্জাবি আর তার মাথার ওপর একটি সোনার মুকুট ছিল। যখন সে তাকে দেখল, তার চোখ অবাক হয়ে গেল। সে হঠাৎ সেই সত্যটি বুঝতে পারল, যা সে কল্পনাও করেনি। আপনি? সে একটি কম্পিত কণ্ঠে বলল, তার পরিচিত মুখটি দেখতে থাকল। রাজা হাসলেন এবং শান্তভাবে বললেন, হ্যাঁ লায়লা, আমি শুধু একজন সাধারণ মানুষ ছিলাম না যে তোমার কাছ থেকে দুধ কিনতাম। আমি রাজা আজম। লায়লা অত্যন্ত বিভ্রান্ত হয়ে গেল। সে জানত না কিভাবে এই ব্যাপারটি হজম করবে। সে ভাবছিল যে সে এতক্ষণ একজন সাধারণ মানুষের সাথে কথা বলছিল, কিন্তু সে ছিল স্বয়ং রাজা। রাজা তাকে মুগ্ধভাবে দেখলেন এবং বললেন, আমি শুধু দুধ খুঁজছিলাম না, আমি এমন কিছু খুঁজছিলাম যা বিরল, সততা, বিশুদ্ধতা আর সরলতা, এবং আমি তোমার মধ্যে এই সব খুঁজে পেয়েছি। লায়লা রাজকীয় কক্ষে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল তার হৃদয়ে তার বুক থেকে বেরিয়ে আসবে। সে কখনো কল্পনাও করেনি যে সেই সাধারণ লোকটি, যে প্রতিদিন সকালে তার কাছ থেকে দুধ কিনত, সে স্বয়ং রাজা আজম। সে অত্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ল, কারণ কিভাবে একজন সাধারণ দুধ বিক্রেতা এখন রাজার সামনে দাঁড়িয়ে থাকবে। রাজা আজম একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং একটি শান্ত কণ্ঠে বললেন, আমি জানি এটি তোমার জন্য অবাক করার মতো লায়লা, কিন্তু আমি তোমাকে ঠকাতে চাইনি। আমি কেবল আমার ক্ষমতাকে প্রভাব না ফেলে তোমাকে জানতে চেয়েছিলাম। লায়লা তার দিকে বিভ্রান্ত হয়ে তাকালো, তারপর একটি ইতস্তত কণ্ঠে বলল, কিন্তু কেন আমি কেবল একজন মেয়ে যে দুধ বিক্রি করে। আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই। রাজা হাসলেন, যেন তার পরের কথাগুলো দীর্ঘকাল ধরে প্রস্তুত ছিল। এটি তোমাকে আলাদা করে লায়লা। আমি তোমার মধ্যে এমন কিছু দেখেছি যা আমি প্রাসাদে, অভিজাতদের মধ্যে বা রাজসভার মহিলাদের মধ্যে পাইনি। আমি সততা, বিশুদ্ধতা এবং একটি দয়ালু হৃদয় দেখেছি। তুমি আলাদা। লায়লার মুখ লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু সে তার এখানে থাকার আসল কারণটি বুঝতে পারছিল না। আপনি আমার কাছ থেকে কি চান মহামান্য? সে একটি শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল। রাজা তাকে দুটি সৎ চোখে দেখলেন এবং বললেন, আমি তোমাকে এই জীবনের সঙ্গী বানাতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই লায়লা। লায়লা হতবাক হয়ে গেল। সে যা শুনছিল তা বিশ্বাস করতে পারছিল না। রাজা তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন? এটা কিভাবে সম্ভব? তার মনে হচ্ছিল যেন কক্ষটি ঘুরছে। সে কখনো এমন একটি পরিস্থিতির কথা ভাবেনি। সে রাজার দিকে তাকালো এবং তারপর তার দিকে। তার কথাগুলো হজম করার চেষ্টা করল। আমি একজন রাজার স্ত্রী, কিন্তু আমি তো কোনো অভিজাত নই। আমি প্রাসাদের নিয়মকানুন জানি না এবং আমি রাজাদের জীবন সম্পর্কে কিছুই জানি না। রাজা মৃদু হাসলেন এবং বললেন, এটিই আমি তোমার মধ্যে ভালোবাসি। তুমি অন্যদের মতো নও। আমি স্বার্থের উপর ভিত্তি করে একটি বিয়ে চাই না। আমি এমন একজন সঙ্গী চাই যে আমার সাথে ঠিক তোমার মতোই সৎ হবে। লায়লার অনুভূতি আরও বেশি বিভ্রান্ত হয়ে গেল। সে কিভাবে উত্তর দেবে তা জানত না।
তার পুরো জীবন সরলতার ওপর নির্ভর করত এবং এখন সে নিজেকে এমন একটি পরিস্থিতিতে দেখতে পেল যেটা সে কখনো কল্পনাও করেনি। সে কিছুক্ষণের জন্য চুপ করে রইল, তারপর একটি নিচু কণ্ঠে বলল, এটি আমার জন্য অনেক বেশি, আমি কি বলবো তা জানি না। রাজা তাকে দয়া করে হাসলেন এবং বললেন, আমি এখন উত্তর চাই না, ভাবার জন্য সময় নাও এবং ভয় পেও না, সিদ্ধান্তটি শুধুমাত্র তোমার। লায়লা মাথা নেড়ে চলে গেল, কিন্তু সে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কিভাবে নেবে তা জানত না। সে একটি ভারী হৃদয় নিয়ে প্রাসাদ ছেড়ে গেল। তার মন প্রশ্নে পূর্ণ ছিল। সে জানত না যে তার সাধারণ জীবন চিরতরে বদলে যেতে চলেছে, কিন্তু সে কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত ছিল? লায়লা তার বাড়িতে ফিরে গেল তার হৃদয়ে একটি বোঝা নিয়ে। কিভাবে এই সব কিছু একদিনে ঘটতে পারে? সে দুধ সরবরাহ করতে প্রাসাদে গিয়েছিল, কিন্তু সেখান থেকে বের হল রাজার কাছ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে। সে তার খালি হাঁড়িটি একপাশে রাখল এবং তার অসুস্থ মায়ের পাশে বসল, যিনি সঙ্গে সঙ্গে তার মেয়ের চিন্তিত চেহারা লক্ষ্য করলেন। তিনি দয়া করে তার হাত বাড়িয়ে তার কাঁধে চাপ দিলেন। কি হয়েছে লায়লা? তোমার মুখ ফ্যাকাশে হয়ে আছে, যেন তুমি কোনো ভূত দেখেছ। লায়লা একটি দীর্ঘশ্বাস নিল এবং একটি ইতস্তত কণ্ঠে বলল, মা, আজ এমন কিছু ঘটেছে যা আমি কখনো আশা করিনি। তার মা উদ্বেগের সাথে তার দিকে তাকালেন। কি হয়েছে? লায়লা তার লালা গিলল এবং একটি নিচু কণ্ঠে বলল, রাজা আজম আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তার মায়ের চোখ অবাক হয়ে গেল এবং তিনি কয়েক মুহূর্তের জন্য কথা বলতে পারলেন না। অবশেষে তিনি ফিসফিস করে বললেন, রাজা আজম? তুমি যা বলছো তা কি নিশ্চিত? লায়লা মাথা নেড়ে বলল, হ্যাঁ, দেখা গেল যে তিনি ছদ্মবেশে বাজারে আসতেন এবং আমাকে দেখার জন্য প্রতিদিন আমার কাছ থেকে দুধ কিনতেন। তিনি বলেন যে তিনি আমার মধ্যে বিরল কিছু খুঁজে পেয়েছেন এবং আমাকে তার সঙ্গী বানাতে চান। তার মা মেয়ের দিকে অবাক হয়ে তাকালেন এবং তারপর তাকে জিজ্ঞাসা করলেন, এবং তুমি কি রাজি হয়েছ? লায়লা তার চোখ নামিয়ে বলল, আমি জানি না, আমার মনে হয় না এটা আমার জায়গা। আমি কেবল একজন দুধ বিক্রেতা। আমি কিভাবে একজন রানী হতে পারি? আমি প্রাসাদের জীবন সম্পর্কে কিছুই জানি না, বা রাজকীয় প্রথা সম্পর্কে, বা অভিজাতদের সাথে কিভাবে আচরণ করতে হয় সে সম্পর্কে। তার মা দয়া করে হেসে বললেন, কিন্তু আমি যা দেখেছি তা হলো মা, রাজা কোনো অভিজাত মেয়েকে বেছে না নিয়ে বরং তোমাকে বেছে নিয়েছেন, যেমনটি তুমি। লায়লা চুপ করে রইল, কিন্তু তার মন চিন্তায় পূর্ণ ছিল। কি হবে যদি সে রাজকীয় জীবনের সাথে মানিয়ে নিতে না পারে? কি হবে যদি সে প্রাসাদে উপহাসের পাত্র হয়? কি হবে যদি এটা কেবল রাজার একটি ক্ষণিক ইচ্ছা হয় এবং তিনি দ্রুত তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন? কিন্তু একই সাথে তার হৃদয়ের একটি অংশ রাজা আজমের প্রতি আকৃষ্ট হয়েছিল। তিনি শাসকদের যে ছবি সে এঁকেছিল তার থেকে আলাদা ছিলেন। তিনি অহংকারী বা গর্বিত ছিলেন না, বরং তার কথায় সৎ ছিলেন। ঘণ্টা পেরিয়ে গেল এবং লায়লা তখনও ভাবছিল। সে জানত যে এই সিদ্ধান্তটি তার জীবনকে চিরতরে বদলে দেবে, এবং তার হৃদয়ের গভীরে সে বুঝতে পারছিল যে সে একটি কঠিন পছন্দের মুখোমুখি ছিল, তার সাধারণ জীবনে থাকা নাকি অজানা জগতে ঝাঁপিয়ে পড়া এবং সবকিছু ঝুঁকি নেওয়া। লায়লা সারা রাত জেগেছিল, রাজার প্রস্তাব নিয়ে ভাবছিল। সিদ্ধান্তটি সহজ ছিল না, কারণ তার সাধারণ জীবনই ছিল তার জানা সবকিছু। কিন্তু একটি সাথে তার ভিতরে একটি আগুন ছিল যা তাকে বলছিল যে এটি একটি দুর্লভ সুযোগ হতে পারে। ভোরের আজানের প্রথম সুরের সাথে সাথে সে সিদ্ধান্ত নিল যে তাকে আবার রাজার সাথে দেখা করতে হবে, কেবল তার কথা শোনার জন্যই নয়, বরং তার চোখের সত্য দেখার জন্য। তিনি কি তার প্রতি তার আগ্রহে সৎ ছিলেন, নাকি এটি কেবল একটি ক্ষণিক মুগ্ধতা ছিল? সকালে সে তার সাধারণ পোশাক পরল এবং তার মাথার ওপর একটি ওড়না রাখল। তারপর সে একটি দ্রুত স্পন্দনশীল হৃদয় নিয়ে প্রাসাদের দিকে হাঁটতে শুরু করল। যখন সে পৌঁছালো, সে গার্ডদের জানালো যে তাকে রাজার সাথে দেখা করতে হবে। কয়েক মিনিট পর সে রাজকীয় কক্ষে দাঁড়িয়েছিল, যেখানে আজম তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি তাকে একটি উষ্ণ হাসি দিয়ে দেখলেন, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে তার চোখে উদ্বেগ লক্ষ্য করলেন। লায়লা, আমি জানতাম তুমি ফিরে আসবে। সে একটি গভীর নিঃশ্বাস নিল এবং একটি স্থির কণ্ঠে বলল, মহামান্য, আমি আপনার প্রস্তাব নিয়ে অনেক ভেবেছি এবং সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একটি জিনিস জানার প্রয়োজন আছে। রাজা মাথা নেড়ে বললেন,
যাই হোক না কেন জিজ্ঞাসা করো। সে সরাসরি তার দিকে তাকালো এবং বলল, কেন আমি? প্রাসাদে অনেক মহিলা আছে, অভিজাতদের মেয়ে, যারা রাজপ্রথা সম্পর্কে জানে। কেন আপনি একজন সাধারণ দুধ বিক্রেতার মেয়েকে বেছে নিলেন? রাজা হাসলেন, কিন্তু তার চেহারা গাম্ভীর্যপূর্ণ ছিল যখন তিনি বললেন, কারণ তোমার মধ্যে, এই সবার মধ্যে তুমি একমাত্র যে আমাকে ঠকানোর চেষ্টা করনি। তুমি যা নও তার ভান করনি, এবং তুমি টাকা বা মর্যাদার লোভে আমার মন জয় করার চেষ্টা করনি। তিনি তার একটি ধাপ এগিয়ে গেলেন এবং চালিয়ে গেলেন, আমি তোমার মধ্যে একটি বিরল সততা, একটি বিশুদ্ধ হৃদয় এবং এমন সাহস দেখেছি যা অনেক অভিজাতদের মধ্যেও নেই। আমার এমন একজন স্ত্রীর প্রয়োজন নেই যে প্রথা জানে, সে এটি শিখতে পারে, কিন্তু আমার এমন একজন সঙ্গীর প্রয়োজন যে আমার সাথে সৎ হবে, এবং আমি তোমার মধ্যে এটি খুঁজে পেয়েছি। লায়লা তার শরীরে একটি শিহরণ অনুভব করল। তার কথাগুলো কেবল প্রশংসা ছিল না, বরং সেগুলো সৎ ছিল। সে তার চোখে এটি দেখতে পাচ্ছিল, কিন্তু এখনও একটি জিনিস তাকে বিরক্ত করছিল। তাহলে প্রাসাদের লোকেরা কি হবে? অভিজাতরা, যারা আমাকে গ্রহণ করবে না? রাজা আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, যদি তারা তোমাকে গ্রহণ না করে তাহলে এটি তাদের ব্যাপার, আমি তোমাকে বেছে নিয়েছি। লায়লার অনুভূতি বিভ্রান্ত হয়ে গেল, কিন্তু সে বুঝতে পারল যে সিদ্ধান্তটি তার সামনে স্পষ্ট। সে একটি গভীর নিঃশ্বাস নিল, তারপর রাজার চোখে তাকিয়ে একটি স্থির কণ্ঠে বলল, যদি আপনি সত্যি আমাকে যেমন আছি তেমনই চান, আমাকে পরিবর্তন না করে, তাহলে আমি গ্রহণ করছি। রাজা আনন্দে হাসলেন, যেন তিনি এই কথাগুলোর জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলেন। তাহলে এখন থেকে তুমি আর দুধ বিক্রেতা নও, তুমি এই প্রাসাদের রানী হবে। কিন্তু লায়লা জানত যে এটি গল্পের শেষ নয়, বরং তার জন্য নতুন চ্যালেঞ্জের শুরু ছিল। লায়লার সিদ্ধান্তের পর দিনগুলি দ্রুত কেটে গেল। প্রাসাদটি তার জন্য আর কোনো অপরিচিত জায়গা ছিল না, বরং এটি তার নতুন বাস্তবতা হয়ে উঠেছে। তাকে অভিষেক অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছিল, যেখানে সে তার জীবনে প্রথমবারের মতো একটি রাজকীয় পোশাক পরেছিল। তা সত্ত্বেও সে তার সরলতা বা নম্রতা হারায়নি। তবে প্রাসাদের সবাই এই বিয়েতে খুশি ছিল না। অনুষ্ঠানের দিন অভিজাত এবং মন্ত্রীরা বড় রাজকীয় কক্ষে একত্রিত হয়েছিল, যেখানে রাজা আজম তার সিংহাসনে বসেছিলেন লায়লার প্রবেশের অপেক্ষায়। কক্ষটি ফিসফিস আর প্রশ্ন দ্বারা পূর্ণ ছিল। কিভাবে একজন দুধ বিক্রেতা মেয়ে একজন রানী হতে পারে? সে প্রাসাদের জীবন সম্পর্কে কিছুই জানে না, এটা পাগলামি। কিন্তু সন্দেহজনক দৃষ্টি সত্ত্বেও লায়লা আত্মবিশ্বাসের সাথে কক্ষে প্রবেশ করল। সে একটি সাদা পোশাক পরেছিল যা সোনার সুতো দিয়ে সাজানো ছিল, আর তার মাথার উপর একটি সাধারণ কিন্তু মার্জিত মুকুট ছিল। সে চিন্তিত ছিল, কিন্তু সে রাজার কথাগুলি মনে রেখেছিল, আমি তোমাকে যেমন আছো তেমনই চাই। যখন সে রাজার পাশে দাঁড়ালো, তিনি তার দিকে তাকালেন এবং হাসলেন। তারপর সকলের সামনে একটি উচ্চ কণ্ঠে বললেন, এই মহিলা প্রাসাদে জন্ম নেয়নি বা রাজাদের জীবনে বেড়ে ওঠেনি, কিন্তু তার একটি সৎ হৃদয় এবং একটি বিচক্ষণ মন আছে, আর এটাই তাকে রানী হওয়ার যোগ্য করে তোলে। তার কণ্ঠ দৃঢ় ছিল এবং কেউ প্রকাশ্যে বিরোধিতা করার সাহস করল না, কিন্তু কিছু উপস্থিত ব্যক্তির দৃষ্টি তাদের অসন্তোষ লুকাতে পারেনি। অনুষ্ঠান শেষ হওয়ার পর লায়লা বুঝতে শুরু করল যে তার আসল পরীক্ষা কেবল অভিষেক নয়, বরং প্রাসাদের জীবন আর অভিজাতদের সাথে মোকাবিলা করা ছিল, যারা তাকে এখনও গ্রহণ করেনি। বিয়ের কয়েকদিন পর লায়লা অভিজাতদের সাথে একটি সভায় উপস্থিত থাকার জন্য একটি আমন্ত্রণ পেল। এটি ছিল প্রথমবার যখন সে আনুষ্ঠানিকভাবে তাদের মুখোমুখি হয়েছিল। যখন সে তার আসনে বসল, একজন অহংকারী অভিজাত একটি ব্যঙ্গাত্মক কণ্ঠে কথা বলা শুরু করলেন, মহামান্য, অবশ্যই প্রাসাদের জীবন দুধের হাঁড়ি বহন করার থেকে অনেক আলাদা, তাই না? কিছু লোক হেসে উঠল, কিন্তু লায়লা রাগ করল না, বরং সে শান্তভাবে হেসে বলল, অবশ্যই এটি আলাদা, কিন্তু আমি দুধ বিক্রি করার থেকে একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি। বিশুদ্ধতা আর মান বাহ্যিক চেহারার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর আমি মনে করি এই শিক্ষাটি মানুষের জন্য প্রযোজ্য। কক্ষে নীরবতা নেমে এলো এবং সবাই বুঝতে পারল যে লায়লা কেবল একজন সরল মেয়ে ছিল না, বরং সে একজন বুদ্ধিমান আর তীক্ষ্ণ বুদ্ধির সাথে উত্তর দিতে সক্ষম ছিল। এমনকি রাজা আজমও গর্বের সাথে হাসলেন, কারণ সে প্রমাণ করেছে যে সে তার স্থানের যোগ্য। বছর কেটে গেল
এবং লায়লা কেবল রাজার স্ত্রী নয়, বরং জনগণের একজন প্রিয় রানী হয়ে উঠলেন। তিনি তার ন্যায় বিচার আর বিচক্ষণতার জন্য পরিচিত ছিলেন। তিনি কখনো বদলায়নি, বরং সে সবসময় যেমন ছিল তেমনই ছিল, সরল, সৎ আর অনুগত। আর অভিজাতরা যারা তাকে প্রথমে প্রত্যাখ্যান করেছিল, তারা সময়ের সাথে সাথে বুঝতে পারল যে সে কেবল একজন দুধ বিক্রেতা মেয়ে ছিল না, বরং একজন ব্যতিক্রমী মহিলা যে সবার সম্মান অর্জন করতে পেরেছিল, এমনকি তাদেরও। এইভাবেই লায়লার গল্পটি কেবল একটি অপ্রত্যাশিত বিবাহের গল্প ছিল না, বরং এটি চরিত্রের শক্তি আর সততার গল্প ছিল। এটি দেখায় যে একজন ব্যক্তি কিভাবে তার উৎপত্তি নির্বিশেষে নিজের জন্য একটি স্থান তৈরি করতে পারে।